মা, ও মা, এই বনের মধ্যে সব থেকে বড় আর সুন্দর বাড়িটা আমাদের, তাই না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমাদের মতো বাড়ি কেউ চাইলেও বানাতে পারবে না, কারণ এই বাড়িটা আমরা 2 লাখ টাকা দিয়ে বানিয়েছি। আচ্ছা মা, আমরা এত বড় একটা বাড়ি বানালাম, কিন্তু বনের কেউ দেখতে এলো না কেন? আর বনের কেউ আমাদের বাড়িটা না দেখলে তো তারা বুঝতেই পারবে না যে আমরা কতটা ধনী পাখি হয়ে গেছি। আরে তাই তো, তুই তো একদম ঠিক কথাই বলেছিস রে বাবা। যা, তুই তোর সাইকেলটা নিয়ে বনের সবাইকে আমাদের নতুন বাড়ি দেখার দাওয়াত দিয়ে আয়। এরপর কনক তার সাইকেলটা নিয়ে বনের ভিতরে চলে যায় আর বনের বেশ কিছু পাখিকে তাদের বাড়ি দেখাতে নিয়ে আসে। এই দেখ পারুল, এটাই হলো আমাদের নতুন বাড়ি। ওয়াও, তোদের বাড়িটা অনেক সুন্দর রে কনক। এত বড় বাড়ি তো আমি এর আগে কখনো দেখিনি। জানিস কনক, আমি আমার বাবাকে বলবো বাবাও যেন শহরে গিয়ে টাকা রোজগার করে আর তোদের বাড়ির মতো একটা বাড়ি বানায়। কাকলি দিদি, তুমি তো বনের সব থেকে ধনী পাখি হয়ে গেলে, সেই উপলক্ষে আমাদের বিরিয়ানি খাওয়াবে না নাকি? ও, তোমরা সবাই বিরিয়ানি খাবে? আমি এক্ষুনি তোমাদের বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করছি। বাবা কনক, ঘর থেকে আমার ফোনটা নিয়ে আয় তো, এক্ষুনি আমি সবার জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করব। এরপর কনক ঘর থেকে একটা ফোন নিয়ে আসে আর কাকুলি তখনই অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দেয়। সত্যি কাকলি, তোমার মনটা অনেক বড়। তুমি যে ধনী পাখি হয়ে গেছো সেটা বোঝার আর বাকি রইলো না। এরপর সবাই মিলে গল্প করতে থাকে আর গল্প করতে করতে কাকুলির বিরিয়ানির পার্সেলও চলে আসে। এরপর সবাই মিলে বিরিয়ানি খেতে থাকে আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এভাবেই কাকুলি ধীরে ধীরে বনের সবার কাছে ধনী পাখি হিসেবে সুপরিচিত হয়ে যায়। শোনো সবাই, এই বাইকটা আমি বিক্রি করব। এরকম বাইক কিন্তু এখন খুব কম দোকানে পাওয়া যায়। কেউ নিতে চাইলে বলো। এই বাইকটা আমার খুব পছন্দ হয়েছে ইগল দাদা, তাই এই বাইকটা আমি কিনবো। না ইগল দাদা, এই বাইকটা আমি কিনবো আর আমি তোমাকে 50,000 টাকা দিব। তবুও এই বাইকটা আমার চাই চাই। না না, আমি 1 লাখ টাকা দিব, তবু এই বাইকটা আমি নিব। তোতা আর শালিক মিলে ইগলের বাইকটা বেশি দামে কেনার জন্য তর্ক বিতর্ক করছিল। আর ঠিক তখনই সেখানে কাকুলি আর কনক চলে আসে। মা, ও মা, এই বাইকটা আমি নিব, তুমি এক্ষুনি আমাকে এই বাইকটা কিনে দাও মা। আচ্ছা ঠিক আছে বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোকে দিব না তো কাকে দিব শুনি? শোনো ইগল দাদা, ওরা এই বাইকটা 1 লাখ টাকা দিতে চেয়েছে আর আমি তোমাকে 2 লাখ টাকা দিব, তাই বাইকটা তুমি আমার ছেলেকে দিয়ে দাও। কিরে, তোরা আর কোনো কথা বলছিস না কেন? ও, বুঝেছি, তোরা এতগুলো টাকা দিয়ে বাইক নিতে পারবি না। ঠিক আছে কাকুলি, এই বাইকটা তুই নিয়ে যা। এই নে কাকুলি বাইকের চাবি, আর টাকাটা কখন দিবি শুনি? তুমি বরং কাল সকালে একবার আমার বাড়িতে এসো আর টাকার সাথে 1 কাপ চাও খেয়ে যেও। এরপর কাকুলি ও কনক বাইক নিয়ে বাড়িতে চলে যায় আর এদিকে ঈগল এত টাকা দিয়ে বাইক বিক্রি করার কারণে খুশিতে আত্মহারা হয়ে যায়। তোরা একেবারে ঠিকঠাক অভিনয় করেছিস। আমার এত কম দামি পুরনো বাইকটা এত দামে বিক্রি করে দিয়েছিস। আমি বলেছিলাম না, কাকুলি দিদি নিজেকে ধনী পরিচয় দেওয়ার জন্য নিশ্চিত আমাদের পাতানো ফাঁদে পা দিবে। আর ওকে আসতে দেখে যেই না আমরা অভিনয় শুরু করলাম, ঠিক তখনই কাকুলি আমাদের ফাঁদে পা দিল। শোনো ইগল দাদা, আমরা কিন্তু এত দামে তোমার পুরনো বাইকটা বিক্রি করে দিয়েছি, আর এজন্য কিন্তু আমাদেরকে ট্রিট দিতে হবে। তা তো দিবই। ঠিক আছে, আজ তাহলে তোরা যা, আমি কাল সকালে কাকুলির থেকে টাকা নিয়ে এসে তোদেরকে বিরিয়ানি খাওয়াবো। এরপর তোতা ও শালিক যে যার বাড়ির দিকে চলে যায় আর যাওয়ার সময় তোতার সাথে টুনির দেখা হয়ে যায়। কি রে টনি, আনারস কিনতে গিয়েছিলে বুঝি? না তোতা দাদা, আমি তো আমার কাজে গিয়েছিলাম আর কাজ থেকে বাড়ি ফেরার পথে এই আনারসটা জঙ্গলের মাঝে কুড়িয়ে পেলাম, হয়তো কেউ ফেলে দিয়েছে। আনারসের যে দাম, এত দামি আনারস কে এভাবে ফেলে দিবে? এটা নিশ্চয়ই কাকুলি দিদির কাজ।
সে তো এখন বনের মধ্যে সব থেকে ধনী পাখি, আর তাই তো এখন তাকে বোকা বানানো খুব সোজা। এসব তুমি কি বলছো তোতা দাদা? তুমি আবার কাকুলি দিদিকে কিভাবে বোকা বানালে শুনি? তোতা টুনিকে সব কথা খুলে বলে আর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এ কি, কাকুলি দিদিকে তো বনে সবাই বোকা পেয়ে ঠকাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কাকুলি দিদির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, কাকুলি দিদিকে সবটা বুঝিয়ে বলতে হবে। যাই, আমি বরং কাকুলি দিদির বাড়িতে যাই। এ কি, আলমারি থেকে সব টাকা খরচ হয়ে গেছে। এখন আমি বাইকের টাকা দিব কিভাবে? আর বাইকের টাকা দিতে না পারলে তো এই বনে আমার ধনী হিসেবে কোনো সম্মানই থাকবে না। না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। এক্ষুনি কালুকে ফোন দিতে হবে। এরপর কাকুলি কালুকে ফোন দেয়, কিন্তু কালু তার ফোন রিসিভ করে না। আর তখনই সেখানে টুনি চলে আসে। শোনো কাকুলি দিদি, তুমি যে বাইকটা কিনেছো সেটা বাজারে সব থেকে কম দামি বাইক, আর তোতা দাদারা তোমাকে বোকা বানিয়ে সেই বাইকটা তোমার কাছে বিক্রি করেছে। তুমি এক্ষুনি ওদের বাইকটা ফেরত দাও কাকুলি দিদি। চুপ কর, আমাকে দেখে কি তোর বোকা মনে হয় নাকি? আমি মোটেও বোকা নই। ওই বাইকটা যত দামি হোক না কেন, নিজের দাম বাড়ানোর জন্য হলেও আমি ওটা কিনবো। তাই জ্ঞান না দিয়ে এখান থেকে চলে যা। কাকুলির কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে ঈগল কাকুলির বাড়িতে টাকা নিতে চলে যায়। আর কাকুলি ঈগলকে 2 লাখ টাকা বুঝিয়ে দেয়। টাকা পেয়ে ঈগল অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পরে মিনু নামে এক বৃদ্ধা কাকুলির বাড়িতে আসে আর বলে, এই যে কাকলি, তোরা এখনো বাড়ি ছেড়ে চলে যাসনি? কালকেই তো তোদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। যা বলছি, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যা। আজকে আমার ছেলে বৌমা এসে বাড়িতে উঠবে। দয়া করে বুড়িমা, আমাদের দয়া করে আর কয়েকটা দিন এই বাড়িতে থাকতে দাও। এই বাড়িটা ছাড়া যে আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। কাকুলি অনেক কাঁদতে শুরু করে, কিন্তু মিনু বুড়ি তার কোনো কথাই শোনে না। আর কাকুলিও কনককে সে বাড়ি থেকে বের করে দেয়। ঠিক তখনই সেখানে কালু চলে আসে। এ কি, কে আপনি? আর আমার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? এই বাড়িটা আমি 2 লাখ টাকা দিয়ে কিনেছি, আর এই যে তার দলিল। কাকুলি, এই বুড়িমা এসব কি বলছে? তুমি এই বাড়ি বিক্রি করে দিয়েছো কেন? ওগো, আমি যে আমার অহংকারে শাস্তি পেয়েছি। আমি নিজেকে ধনী পরিচয় দেওয়ার জন্য 2 লাখ টাকা দিয়ে একটা পুরাতন বাইক কিনেছিলাম। আর টাকা দিতে গিয়ে দেখি আলমারিতে কোনো টাকা নেই। আর এই জন্য আমি বাড়িটা বিক্রি করে দিয়ে 2 লাখ টাকা নিয়েছি। এসব তুমি কি করেছো কাকুলি? এখন আমরা কোথায় থাকবো? আমিও যে শহরের থাকা চাকরিটা হারিয়ে ফেলেছি। তোমার অহংকারের জন্য আমরা আমাদের ঘরটা হারিয়ে ফেললাম। অহংকার অধপতনের মূল পরিণতি। এবার বুঝলে তো কাকুলি দিদি? হ্যাঁ রে টুনি, আমি যদি তোর কথা শুনতাম তাহলে আমাদের ঘরটা হারাতে হতো না। কি আর করবে, ভুল যখন করেছো তার শাস্তি তো পেতেই হবে। এখন তোমরা চাইলে তোমাদের ঘর না বানানো পর্যন্ত আমার বাড়িতেই থাকতে পারো। এরপর কালু ও কাকুলি তাদের ঘর হারিয়ে টুনির বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই নিজেরা একটা ঘর বানিয়ে নতুন ভাবে বাঁচতে শুরু করে। আমাকে কিছু খেতে দাও তো, আমার অনেক খিদে পেয়েছে। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। তোমার সারাক্ষণ শুধু খাই খাই, তাই না? বসে বসে থাকো আর খাই খাই করো। এদিকে যে ঘরে কোনো খাবার নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? তোমাকে বলি বা কি করব? তুমি তো একটা অন্ধ। আমার হয়েছে যত জ্বালা। টনি, আমি অন্ধ বলে তুমি আমাকে এভাবে বললে? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু খেতেই তো চেয়েছিলাম। ঘরে কোনো খাবার নেই তা তো বললেই হয়। এত কথা শোনানোর কি আছে? আমি যদি আজ চোখে দেখতে পারতাম তাহলে কি আমি ঘরে বসে থাকতাম বলো? হয়েছে হয়েছে, তুমি যে কত কাজের তা আমি ভালো করে জানি। যাক, তোমার সাথে কথা না বাড়িয়ে আমি আমার কাজ করি গিয়ে। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়।
টোনা, আমি আর একা হাতে কঠিন সামলাবো বলো তো? এদিকে ছেলেটা বড় হয়ে গেছে, ওর একটা আলাদা ঘরের প্রয়োজন। আমাদের ঘরটাও তো পুরনো হয়ে গেছে। আমি যে এখন কি করব কিছুই যে বুঝতে পারছি না। টুনি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি আর কি করবে টোনা? তুমি তো চোখেই দেখতে পাও না। টুনি, তুমি মন খারাপ করো না, তুমি একটু কবুতর দাদাকে আমার কাছে নিয়ে আসবে। কবুতর দাদার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কবুতর দাদাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে টোনা, তুই আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? কবুতর দাদা, তুমি তো অনেকদিন থেকে আমার জমিটা চাষ করছো, কিন্তু এখন আমাদের সংসারে অনেক অভাব দেখা দিয়েছে। তাই আমি এবার আমার জমিটাতে ধান চাষ করতে চাইছি, তুমি যদি কিছু মনে না করো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে টোনা, তুই এবার তোর জমি চাষ কর, আর আমি আমাদের জমিটা চাষ করব। তুমি আমার অবস্থা তো জানো কবুতর দাদা, তাই ধান চাষ করতে তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। ঠিক আছে টোনা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি তোকে সব রকম সাহায্য করব। এবার আমাকে বাড়ি যেতে হবে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। টোনা, আমাদের যে জমি আছে তা তো তুমি আমাকে বলনি। আসলে টুনি, আগে তোমাকে বলা হয়ে ওঠেনি, এজন্য তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি মন দিয়ে জমি চাষ করো। কি গো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আর বলো না সুখী, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এই অন্ধ টোনা ওর জমিটা ফিরিয়ে চাইছে। টোনা নাকি এবার জমিতে ধান চাষ করবে। তুমি এসব কি বলছো? টোনা ওর জমিতে ধান চাষ করবে? তাহলে তো আমাদের অনেক বড় লোকসান হয়ে যাবে। এভাবে 2 দিন কেটে যায় আর টোনা ও কবুতর তাদের জমিতে ধানের বীজ ছিটিয়ে দিতে যায়। টোনা, এই নে তোর ধানের বীজ, তুই এগুলো জমিতে ছিটিয়ে দে, আর আমি আমার জমিতে বীজ ছিটিয়ে দেই। এরপর দুজনেই দুজনার জমিতে বীজ ছিটিয়ে দেয় আর কবুতর মনে মনে বলতে থাকে, হা 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 হা। টোনা যেমন চোখে দেখে না, তেমন ওকে বোকা বানানোটা খুবই সহজ। ও ভেবেছে ওর জমিতে ধান চাষ হবে, কিন্তু আমি যে ধানের বীজের জায়গায় ঘাসের বীজ দিয়েছি তা টোনা বুঝতেও পারবে না। কবুতর দাদা, আমার তো বীজ ছিটিয়ে দেওয়া শেষ হয়েছে, তোমার কি আরো সময় লাগবে নাকি? না না, আমারও বীজ ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। চল এবার আমরা বাড়িতে চলে যাই। কবুতর দাদা, আমার জমিতে কেমন ধান হয়েছে বলো তো? আরে টোনা, তোর জমিতে তো আমার জমির থেকে ভালো ফসল হয়েছে, তোর তো এবার অনেক লাভ হবে। কি বলছো কবুতর দাদা? হ্যাঁ রে টোনা, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। তুই যদি চোখে দেখতে পারতিস তাহলে তোর জমি দেখে অনেক খুশি হতি। তোর জমি দেখে তো আমারই হিংসে হচ্ছে, তোর জমিতে যে অনেক ভালো ফসল হয়েছে। সত্যি বলছো কবুতর দাদা? হ্যাঁ সত্যি বলছি, তোর জমিতে অনেক ফসল হয়েছে। ফসল না ছাই, তোর জমিতে ঘাস দিয়ে ভরে গেছে। যেদিন ধান কাটতে জমিতে নামবি সেদিন বুঝবি। হা 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 হা। আর ওদিকে আমার জমিতে ফসলে ভরে গেছে, জমি দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। কবুতর দাদা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কিছু না রে টোনা, ওই জমিটা দেখছিলাম আর কি। চল এবার আমরা বাড়িতে চলে যাই, বাড়িতে আবার অন্য কাজ আছে। ঠিক আছে কবুতর দাদা, চলো তবে। এরপর দুজনে বাড়িতে চলে যায় আর টোনা অন্ধ হওয়ায় কবুতর টোনাকে যা বোঝাতো টোনা তাই বুঝতো। একদিন টুনি টোনাকে বলতে থাকে, টোনা, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে রোজ জমিতে গিয়ে তুমি কি দেখে আসো বলো তো? টুনি, আমি আর কি দেখবো, কবুতর দাদা দেখে আমাকে বলে, আমি তাই শুনি। কিন্তু টোনা, আমার কেমন জানি সন্দেহ লাগছে। বাবা রকি, তুই একটু আমাদের জমিটা গিয়ে দেখে আয় তো কেমন ফসল হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি, তুমি শুধু শুধু চিন্তা করছো, কবুতর দাদা তো আমাকে বলেছে আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে, দেখো তুমি। আগে রকি ফিরে আসুক, তারপর বুঝবো ফসল ভালো হয়েছে কিনা।
মা, জমিতে তো আমি ঘাস ছাড়া কিছুই দেখছি না। তুই এসব কি বলছিস? আমাদের জমিতে ফসলের পরিবর্তে ঘাস হয়েছে, কিন্তু কবুতর দাদা যে বলেছিল আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে। আমি জানতাম এমন কিছু একটাই হবে, তাই আমি রকিকে জমিতে পাঠিয়ে দিলাম জমিটা দেখে আসতে। ভেবেছিলাম নতুন ধান ঘরে উঠলে একটা নতুন ধানের ঘর বানাবো, কিন্তু এখন তো দেখছি এসবের কিছুই হবে না। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! এখন আমি কি করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন অন্ধ পাখি বানিয়েছো? আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে এই দিনটা আমাদের কোনো দিনও দেখতে হতো না। টোনার জমিতে ফসল হয়নি বলে টোনা ভীষণ কাঁদতে থাকে। তখন টোনার বাড়িতে এক বৃদ্ধা আসে। কে আপনি মাসিমা? তবে কি আপনি ভিক্ষা নিতে এসেছেন? না রে মা, আমি ভিক্ষা নিতে আসিনি। আমি এই পথ দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, তখন তোদের কান্না শুনতে পেলাম, তাই দেখতে এলাম কে এভাবে কাঁদছে। কিন্তু তোরা এভাবে কাঁদছিস কেন? তা জেনে আপনি কি করবেন মাসিমা? তুই বলেই দেখ না, আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি আপনাকে সব বলছি। এরপর টুনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে, আর সব শুনে মিনু বৃদ্ধা বলতে থাকে, আহারে, তোদের তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না রে বাচ্চা, কাঁদিস না। আমি তোদের সব অভাব দূর করে দেব, তোদের আর কোনো কষ্ট থাকবে না। এই নে রে মা, এই পানিটুকু তুই তোর জমিতে ছিটিয়ে দিস, আর বাকিটুকু পানি তোর স্বামীর চোখে ছিটিয়ে দিস। এ কথা বলে মিনু বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ কি, মাসিমা কোথায় চলে গেল? তবে কি মাসিমা কোনো জাদু জানে? তাই হবে হয়তো। যাই, পানিটুকু জমিতে ছিটিয়ে দিয়ে আসি। এরপর টুনি জমিতে পানি ছিটিয়ে দিয়ে আসে, আর বাকি পানিটুকু টোনার চোখে ছিটিয়ে দেয়। এ কি টুনি? ও, আমি চোখে দেখতে পাচ্ছি। আমার অনেক খুশি লাগছে টুনি, অনেক খুশি লাগছে। টোনা, তুমি সত্যি বলছো? তুমি চোখে দেখতে পাচ্ছো? তবে তো জমিটা গিয়ে দেখে আসতে হবে। জমিটার কি অবস্থা? হ্যাঁ টুনি, চলো এক্ষুনি গিয়ে আমরা জমিটা দেখে আসি। এ কি টুনি, আমাদের জমিতে তো ফসলে ভরে গেছে। আরে কবুতর দাদা, তুমি কাঁদছো কেন? টোনা, আমার সর্বনাশ হয়ে গেছে। ফসলের জায়গায় আমার জমিতে ঘাস দিয়ে ভরে গেছে। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো। তুই ঠিক বলেছিস টোনা, সৃষ্টিকর্তা আমার পাপের শাস্তি দিয়েছে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা তার জমি থেকে ফসল কেটে বাড়িতে নিয়ে আসে। বাবা, তুমি নতুন ধান বাড়িতে নিয়ে এসেছো। কি মজা, কি মজা! এখন আমরা নতুন ধানের ঘর বানাতে পারবো। বাবা, তুমি আমাকে নতুন ধানের ঘর বানিয়ে দিবে। ঠিক আছে রে বাবা রাকি, আমি তোকে নতুন ধানের ঘর বানিয়ে দিচ্ছি। তুই কোনো চিন্তা করিস না রে বাবা। এরপর টোনা রকিকে নতুন ধানের ঘর বানিয়ে দেয়, আর তা দেখে রকি অনেক খুশি হয়। আর এরপর থেকে তারা সবাই নতুন ধানের ঘরে থাকতে শুরু করে। শোনো নাগরানী, আমাদের নাগমণিটা আমাদের একমাত্র কন্যাই পাবে, কিন্তু এই বনের প্রায় সবাই আমাদের মূল্যবান নাগমণিটা ছিনিয়ে নিতে চায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দূরে কোথাও চলে যেতে হবে। এই, তোরা ধীরে ধীরে পায়ের শব্দ কর, তা না হলে নাগরাজ ও নাগরানী বুঝে যাবে। ঠিক আছে বাঘ মামা, আজ যখন আমরা নাগমণি চুরি করতে এসেছি, তখন যুদ্ধ করে হলেও আমরা নাগমণি চুরি করে নিয়েই যাব, তাই না বাঘ মামা? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। সাবধান নাগরানী, মনে হয় কেউ আমাদের নাগমণি চুরি করতে গুহার দিকেই আসছে। যেভাবেই হোক আমাদের নাগমণিকে রক্ষা করতেই হবে। তুমি আমাদের কন্যাকে নিয়ে গুহার ভিতরেই থাকো, আমি ওদেরকে দেখে নিচ্ছি। আরে,
এই কলা গাছে তো দেখি পাকা পাকা কলা হয়েছে, যাই কয়েকটা কলা পেড়ে খাই। চল বানর, মনে হয় নাগরাজ আর নাগরানী গুহার ভিতরে নেই। এটাই আমাদের নাগমণি চুরি করার সুবর্ণ সুযোগ। কিরে বানর, কোথায় গেলি? এই যে বাঘ মামা, আমি এখানে। হারামজাদা, তুই এখানে চুরি করতে এসেছিস নাকি কলা খেতে এসেছিস? না মানে মানে কলা খেয়ে শক্তি বাড়াচ্ছি বাঘ মামা। শক্তি না হলে নাগরাজের সাথে লড়াইয়ে পেরে উঠবো কি করে? ও, তোরা আমাদের নাগমণি চুরি করতে এসেছিস, কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনও পাবি না। তাই নাকি? তোদের নাগমণি পেতে হলে যদি তোদেরকে মেরে ফেলতে হয়, তবে আমরা তোদেরকে মেরেই ফেলবো। এই বানর, এই মার, এই নাগরাজকে মার। এরপর বানর একটা লাঠি নিয়ে যেই নাগরাজকে মারতে যায়, তখনই নাগরাজ তার রূপ পরিবর্তন করে আর তার জাদু শক্তি দিয়ে বানরের লেজে আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, আমার পেছন চলে গেল রে। ও বাঘ মামা, তুমি থাকো তোমার নাগমণি নিয়ে, আমি আগে নিজের জীবনটা বাঁচাই। ওরে বাবা রে। ও, হে কি, এটা তো নাগরাজের চিৎকার। তবে কি আমার নাগরাজের কোনো বিপদ হলো? না, এখানে লুকিয়ে থাকলে হবে না, আমাকে আমার নাগরাজের পাশে থাকতেই হবে। তুই কাঁদিস না রে মা, আমি তোর বাবাকে সাহায্য করে তোকে নিয়ে যাচ্ছি। আমার পথের কাঁটাকে সরিয়ে ফেলেছি, এখন যাই নাগমণিটা নিয়ে আসি। এরপর যে গুহার দরজায় পৌঁছাবে, তখনই সেখানে মুন্নি আসে। না শয়তান, তা তুই কোনো দিনও পারবি না। ওরে বাবারে, আমার লেজ গেল রে, গেল। আমি আর নাগমণি চুরি করতে আসবো না, গেল রে গেল। ওরে বানর, কোথায় গেলি রে? পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। আর ভয় নেই গো নাগরাজ, শত্রুরা পালিয়ে গেছে। কিন্তু তুমি আমাদের মেয়েকে কোথায় রেখে এসেছো? ওকে আমি গুহার অপর দরজার পাশে রেখে এসেছি। চলো তাড়াতাড়ি, আমাদের সন্তানের কাছে চলো। আর তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। মা, মা। আহারে, কিভাবে বাচ্চাটাকে গুহায় ফেলে রেখে গেছি। ইস, কত সুন্দর দেখতে এই কন্যা সন্তানটা। যাই, আমি বরং একে আমার সাথে নিয়ে যাই। এরপর টুনি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নাগরাজ ও নাগরানী সেখানে এসে তাদের একমাত্র কন্যা সন্তানকে দেখতে না পেয়ে কাঁদতে থাকে। হে কি, আমার মেয়ে কোথায় গেল? কে নিয়ে গেল আমার একমাত্র মেয়েকে? ওগো, আমি আমার কন্যাকে রেখে গিয়েছিলাম, কিন্তু ওকে কে নিয়ে গেল? কে নিয়ে গেল? ও টুনি, তুমি দুধ নিয়ে এসে গেছো? এই দেখো টুনি, আজকে আমি কত বড় একটা মাছ কিনে এনেছি। তোমার বাড়ি ফিরতে দেরি দেখে আমি নিজেই মাছটা কাটছি। খুব ভালো করেছো টোনা। তবে এই দেখো, আমি কাকে নিয়ে এসেছি। আরে, এটা তো একটা বাচ্চা। এত সুন্দর দেখতে কন্যা সন্তান তুমি কোথায় পেলে গো টুনি? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। ডাক্তার বাবু তো বলেছিল আমি কোনোদিনও কন্যা সন্তানের মা হতে পারবো না। তবে আজকে থেকে আমি এই কন্যা সন্তানের মা হলাম। আজকে থেকে এই ছোট্ট মেয়েটা হলো আমাদের কন্যা সন্তান। মা, এত সুন্দর বাচ্চা। মা, মা, একে তুমি কোথা থেকে নিয়ে এলে? ওকে আমি কুড়িয়ে পেয়েছি রে বাবা। তবে আজকে থেকে ও তোর ছোট বোন। মা, 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 আমার বোনের মনে হয় খিদে পেয়েছে। তুমি এক্ষুনি ওকে এক বাটি গাভীর দুধ নিয়ে এসে দাও তো। আমরা আমাদের একমাত্র কন্যাকে এই বনে হারিয়ে ফেলেছি, আর এই বনে সবাই আমাদের নাগমণি লোভে পড়ে গেছে। তাই এই বনে আর এক মুহূর্ত থাকবো না।
এরপর নাগরাজ ও নাগরানী সেই বন থেকে চলে যায়। অন্যদিকে তাদের কন্যা টুনি ও টোনার সাথে থাকতে শুরু করে। আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক বছর। আর কয়েক বছর পর টুকিও অনেক বড় হয়ে যায়। এই কনক, আমরা সবাই লুকাতে গেলাম, তুই এখনই চোখ থেকে রুমাল সরিয়ে ফেলিস না। ঠিক আছে, তাড়াতাড়ি পালাও সবাই। ইস, আমি যদি জাদু জানতাম তাহলে ছোট একটা সাপ হয়ে এই কচু গাছের মাঝখানে লুকিয়ে থাকতাম, তাহলে কেউ আমাকে খুঁজেই পেত না। কিন্তু আমি তো জাদু জানি না। এই বোন, তুই এখনো লুকাচ্ছিস না কেন? কনক তো তোকে ধরে ফেলবে। কনকের কথা শুনে টুকি যেই না কচু শাকের গাছের ভিতরে লুকাতে যায়, অমনি সে পারুলের চিৎকার শুনতে পায়। সাপ, সাপ, আমাকে সাপে কেটেছে, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পারুলের চিৎকার শুনে সবাই পারুলের কাছে চলে যায়। তোমরা কেউ পারুলের মা বাবাকে খবর দাও, নয়তো যে পারুলকে বাঁচানো যাবে না। টুকির কথা শুনে কনক ও রকি পারুলের বাড়িতে চলে যায় আর তার মা বাবাকে গিয়ে সব কথা খুলে বলে। আর পারুলের মা বাবা পারুলের এমন অবস্থার কথা শুনে তখনই সাপুরেকে নিয়ে পারুলের কাছে চলে যায়। একে তো কালনাগিনী কামড় দিয়েছে, আর এর বিষ একমাত্র নাগ বংশের কেউই তুলতে পারবে, আর এই বনে তো কোনো নাগ বংশ নেই। তাহলে কি আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না? সাপুরে দাদা, আপনি আপনার বিন বাজিয়ে একবার চেষ্টা করে দেখুন কোনো নাগ বংশকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। এরপর সাপুরে তার বিন বাজাতে শুরু করে আর সাপুরের বিনের আওয়াজ শুনে টুকির রূপ পরিবর্তন হয়ে নাগকন্যা হয়ে যায়। আর টুকি তার নাগকন্যার রূপ নিয়ে পারুলের পা থেকে বিষ তুলে নেয় আর সাথে সাথে পারুল সুস্থ হয়ে যায়। আমি কি দেখলাম? চোখের সামনে কিনা নাগকন্যা ঘুরে বেড়াচ্ছে। এতদিন তো আমি নাগবংশের কাউকে খুঁজে বেড়াচ্ছিলাম, আজ যখন নাগকন্যাকে পেয়েছি তবে এর সাহায্যে আমি নাগরাজ্যের কাছে যাব, নাগমণি ছিনিয়ে নিব। হা 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 হা। এ কি সাপুরে, তুমি আমার মেয়ের হাত এভাবে টেনে ধরেছো কেন? কি হয়েছে? কি করেছে ও? এরপর সাপুরে টুনিকে সব কথা খুলে বলে। আর সাপুরের কথা শুনে টুনির বিশ্বাস হয় যে টুকি সত্যি কোনো নাগকন্যা, কারণ সে টুকিকে ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিল। এই টুনি, সত্যি করে বলতো তুই একে কোথায় পেয়েছিস? সেই ঠিকানা পেয়ে গেলেই আমি যে নাগমণি সন্ধান পেয়ে যাব। হা 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 হা। এরপর টোনা ও টুনি সাপুরেকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমি যে তোকে নিজের সন্তানের মতো করে ভালোবাসা দিয়ে বড় করেছি রে মা। তাই তোর এই মা বাবা থাকতে তোর কোনো ক্ষতি হতে পারে না। তাই এক্ষুনি এই বন ছেড়ে তোর মা বাবার কাছে চলে যা রে মা, চলে যা তুই। কিন্তু আমি আমার মা বাবাকে কোথায় খুঁজে পাবো মা? এখান থেকে একটু দূরে গেলেই একটা গুহা আছে, আর সেখানে আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। তুই হয়তো তোর মা বাবাকে ওখানে গেলেই পেয়ে যাবি। এরপর টুকি সেই গুহার কাছে চলে যায় আর অনেক জোরে জোরে তার মা বাবাকে ডাকতে থাকে। মা, বাবা, তোমরা কোথায়? আমি তোমাদের কন্যা, কোথায় তোমরা বাবা মা? টুকি চিৎকার শুনে গুহার ভিতর থেকে নাগরাজ ও নাগরানী চলে আসে। আমি ঠিক জানতাম কোনো একদিন আমি আমার কন্যাকে ফিরিয়ে পাবো, আর তাই তো সপ্তাহে একদিন করে এই বনের গুহার ভিতরে চলে আসতাম। তুই এতদিন কোথায় ছিলি রে মা, কোথায় ছিলি? এরপর টুকি নাগকন্যাকে সব কথা খুলে বলে আর তার বাবা মায়ের সাথে অনেক দূরে চলে যায়।